নমস্কার বন্ধুরা। আজ আমি আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঝগড়া গল্পটির প্রথম অংশ। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেশব। শুধু এনে দাও বাজার করে, এই আক্কা চাল মাথায় করে আনো ১.৫ কোষ দূরের বাজার থেকে, তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বলি। কখন একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন দাঁড়ালো এইরকম। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স ৭২ বছর। চলতে আজকাল যেন পা কাঁপে। আগের মতো শক্তি নেই আর শরীরে। ২.৫ টাকা করে চালের কাঠা, ২ কাঠা চাল কিনে আর তাছাড়া তরি তরকারি কিনে ভীষণ কাদা পিছল পথে কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা নিয়ে বাড়ি এলেন। স্ত্রী মুক্তকেশী বললে, দেখি কী রকম বাজার করলে, পটলগুলো এত ছোট কেন? কত করে সের? ১০ আনা। ও বাড়ির পল্টু এনেছে ৯ আনা সের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তাও আবার ছোট পটল। ও কখনো ১০ আনা সের না। বাহ, আমি মিথ্যে বলছি? তুমি বড্ড সত্যিবাদী যুধিষ্ঠির, তা আমার ভালো জানা আছে। আচ্ছা রও, ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথা বিশ্বাস হলো না? না, তোমার কথা আমার বিশ্বাস তো হয় না। সত্যি কথা বলবো, তার আবার ঢাক ঢাক গুড় কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, ও ময়না, চাল ভাজা নিয়ে আয়। ময়না কথা বলে না, চাল ভাজার বাটিও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কই, কানে কি তুলো দিয়ে বসে আছো নাকি? ও ময়না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বললে, চাল ভাজিনি। কেন? রোজ রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোথা থেকে? তাছাড়া আমার শরীরও ভালো ছিল না। কেন, তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে ৭২-৭৩ বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি ১০ সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এ উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে ২ কথা শোনাবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। ৫ জনের সামনে বলবার কথা নয়, বলতেও সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাঁট তুলে মারতে এলো। মেজো মেয়ে লীলা বললে, তুমি মরো না কেন? মরলে তো সংসারের আপদ চোখে। স্ত্রী মুক্তকেশী বললে, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, আমি তোদের ভাত আর খাবো না, চললাম। মুক্তকেশী ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল, যাও না, যাও। ময়না বললে, আর বাড়ি ঢুকো না, মনে থাকে যেন। শুনে বিশ্বাস হবে না জানি, কিন্তু একেবারে নির্জলা সত্যি। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাতে বাইরের ভাঙা চণ্ডীমণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে খেতে ডাকলে না, মাও না, মেয়েরাও না। সত্যি কেউ ডাকতে আসবে না এটা কেশব বুঝতে পারেনি, ধারণা করতে পারেনি। তাই ঘটে গেল অবশেষে। না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির। নিজের পৈতৃক ভিটেতে স্ত্রী ও ২ কন্যা বর্তমানে। একথা ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেনি যে এতটা তিনি হেনস্থার পাত্র তারই সংসারে। মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না, এ তিনি অনেক দিন থেকেই জানেন। কিন্তু তার বহর যে এতটা, তা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায় ও মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে। সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান করে এসে সন্ধ্যাহ্নিক ও জপ করে নিয়ে
প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, আজ এত সকালে কি মনে করে? এই কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন, কাল রাতের কথা, পরিবার ও মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিনই শুনেছেন তিনি। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি, কাল রাতে আপনি কিছু খাননি? এ বড্ড অন্যায় কাকিমার, ছি ছি, এ বেলা আপনি আমার বাড়ি খাবেন, বসুন। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বললে, আবার বাড়িতে কেন? যাও, দূর হও। যে বাড়িতে গিয়ে নিন্দে রটনা করে এক পাথর ভাত মেরে এলে সেখানেই যাও না, কতদিন খেতে দেয় দেখি একবার। মেয়েরাও বললে, বেশ তো, পরের বাড়ি ঢোকলা সেদে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন, যাও না। কাকে কি বলেছি আমি? আহা ন্যাকা, আমরা আর জানিনি। এই তো যদুবাবুর মেয়ে ঘাটে আজ ব্যাখ্যান করছে সবার কাছে। ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে, সে কত কথা, আমরা শুনিনি কিছু। তা তো মিথ্যে কিছু বলিনি। মেরেছিলাম তোমাকে আমরা, খেতে দিইনি আমরা? তুমিই না তেজ করে চণ্ডীমণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাগানি ভাগানি পাড়ায় পাড়ায়। বেশ, লাগাও, লাগিয়ে করবে কি, যাও না যেখানে খুশি, আমরা তো বলেছি বেরোও না। ছোট মেয়ে বললে, মরে যাও না, মরলেই তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে একটা থলের মধ্যে কাপড় গামছা পরে নিয়ে তেড়ে ফুঁড়ে বাড়ি থেকে বেরুলেন। বলে গেলেন, বেশ, তাই যাচ্ছি, আর তোদের বাড়ি আসবো না, চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বললে, তেজ করে যেমন বেরুনো হলো তেমনই আর ঢুকো না বাড়িতে কালা মুখ নিয়ে, দেখবো তেজ, কে জ্বর হলে দেখে, তা দেখব। কেশব গাঙ্গুলি হনহন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন, দুর্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন। চাকুরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন, কিন্তু 12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য টাকা যা বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল ক্রমে ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখন ছোট মেয়ের বিয়ে বাকি, টাকা ফুরিয়ে গেলে কি খাবেন? অজ্ঞতা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই 2 বছর বাস করছেন। শরিকিদের সঙ্গে ঝগড়া করে 2 বাঁশঝাড় ও 2 বিঘে ধানের জমির ভাগ পেয়ে যা হোক একরকম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যি তার সংসারে বিতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের 2 বছর পর থেকে। সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন, কিন্তু আর সংসারে তার দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর, সে সংসার আর ধরতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছিলেন, রেলের ভাড়া লাগবে না বলে। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞাসা করে না। একটি পয়সা তার নিজের হাতে নেই। 1000 টাকা আছে স্ত্রীর নামে, আর 1000 আছে অবিবাহিত ছোট মেয়ের নামে। যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগেই, কারণ বয়স তার যথেষ্ট হয়েছে, তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন। আজ চাইলে কেউ একটা পয়সা তাকে দেবে? না স্ত্রী, না মেয়ে।
তাই হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তো বা ইচ্ছে হলো 2 পেয়ালা চা কিনে খেলেন। এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী এই সন্দেহ করেছিলেন আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে। দাঁড়ি ধরে আলু, পটল, চাল, ডাল ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, আজ হাটে পটল কত করে সের? অনি তাই, আজ হাটে মাছ কত করে সের? তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বাসি তাজা নেই, দেখলে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর বিভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য নেই। কত ধরবে মুক্তকেশী? না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোথা থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা শক্ত। ওই নিয়েই তো যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় 6 আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্ত স্থান থেকে সন্তর্পণে বার করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার বলতে আর কোথাও কিছু নেই। হ্যাঁ, অবশ্যই পকেটে ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন। বিক্রি করলে হোক না হোক 30-40 টাকা হবে। সেকালের ক্রুভাইজার ফ্রেশিরের ঘড়ি, এখনকার মতো ফঙ্কবেনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির দোকান। পান কিনলেন 2 পয়সার, বিড়িও 2 পয়সার। দেশলাই একটা কত? 4 পয়সা। আচ্ছা, একটা দাও। পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করার মতো অবস্থা তার ছিল না। তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছু ঠিক করেনি। না করেই বাড়ি থেকে বেরিয়েছেন অবশ্যই। এখনও ট্রেনের ঘণ্টাখানেক বিলম্ব আছে। যাবেন কোথায়? যেখানে যান যেতে তো হবে। 3 টাকা 13 আনায় স্বাধীনভাবে খাওয়া কতদিন চলবে? মেয়ের বাড়ি যাবেন। জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে, টিটাগড়েই বাসা। সেখানে যেতে লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে 2 দিন ছিলেন। অবশ্যই জামাই ষষ্ঠীর তত্ত্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও 2টো কাঁঠাল। বারবার জামাই বাড়ি যেতে আছে। বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারুর বাড়িতেই একবেলার বেশি 2 বেলা থাকতে নেই। কি মনে করবে? যে কাল পড়েছে। ট্রেন এসে পড়ল। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিট লাগবে না। হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবুডুবু। অনেক জায়গায় এখনো ধান বুনেছে। আমন ধান এবার নাবে। খুব ভুল করেছেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন 9,000 টাকা পেয়ে যদি তা থেকে কিছু ধানের জমি কিনতে নিজের নামে, তবে আজ স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারত? স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল। কোচার খুঁটে মুছলেন। কী না করেছেন ওদের জন্য। ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই অবহেলা করতে পেরেছিলেন? 160 টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। ওই স্ত্রী মুক্তকেশীর সেবার হাঁপানির মতো হলো। চুঁচুড়ায় নিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো, অনুপাতের ব্যবস্থা করা,
পাছে আগুনের তাতে কষ্ট হয় বলে রাঁধতে দিতেন না, রান্নাঘরের কাছে যেতে দিতেন না। রাতে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশী বড় কষ্ট পাবে, কি করা যায়। রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। সেই মুক্তকেশী তাকে আজ বললে, বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এসো না। ছোট মেয়ে বললে, মরো না তুমি, মলেই বা আছি, তুমি মলে বা কি? কেন, তিনি কি ওদের জন্য কিছু করেননি? চিরকাল রেলে টরে টক্কা করেছেন, তবে কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে ওরা অত বড় হলো কি করে? আজ কিনা তিনি মরে গেলে ওরা বাঁচেন। তিনি আজ সংসারের আপদ, এই ৭৩ বছর বয়সে। এই ৭৩ বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশ চার খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাঁই করেননি, পাছে স্ত্রীর বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধে হয় সেজন্যে। এই ভীষণ জলকাদার পথে মোট বয়ে নিয়ে যাননি। যাক, এসব কথা তিনি বলতে চান না, তবে মনে কষ্ট হয় এই ভেবে যে সংসার কীরকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন, তারাই আজ বলে কিনা তিনি মলেই তারা বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না। কেশব গাঙ্গুলির মনের মধ্যটা হা হা করে উঠল দুঃখে, চোখে আবার হু হু করে জল এলো। কোচার খুঁটে মুছলেন, আজ যদি টিকিট। কেশব গাঙ্গুলি মুখ তুলে চমকে চাইলেন। একটা ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছে। কেশব গাঙ্গুলি বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। বেশ ছেলেটি, ওই রকম একটি ছেলে যদি আজ তার থাকতো, তাহলে ওরা এমন কথা বলতে সাহস পেত না। সবই অদৃষ্ট। ছেলে তার হয়নি, হয়েছিল। তখন তিনি ৩ পাহাড় স্টেশনে তার বাবু। ছেলের নাম ছিল শান্টু। প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াতো। আজও বেশ মনে আছে। তাকে বলতো, বাবা আমাকে পুরনো টিকিট দেবে? পুরনো টিকিট হাতে পেলেই সে হঠাৎ মুখে পু শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝক 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 শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিক দূরে মাথা নাড়তে নাড়তে কেমন যেত। টরে টক্কার টেবিলে কাজ করতে করতে তিনি বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় নিয়ে আসতে। শিশু বুঝতে পারত রামদেও তাকে ধরে নিয়ে যেতে আসছে। সে ছোট পায়ে ছুট দিত আর রামদেও পেছনে পেছনে এ খোকাবাবু, এ খোকাবাবু বলে ছুটত। এ দৃশ্য আজও এই এক্ষুনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশব। ১.৫ বছর বয়সে শান্টু মারা যায়। আজ ৩৬ বছর আগেকার কথা। তবুও যেন মনে হয় সেই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়ানিম গাছটার ছাওয়ায় আজও শান্টু সেই রকম ছুটে ছুটে খেলা করে বেড়াচ্ছে। শান্টু থাকলে আজ বোধহয় এমন কষ্ট কেশব গাঙ্গুলির হতো না। চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে, বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে কেঁপে উত্তাল হয়ে উঠল। কেশব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয়ভাবেই না প্রহার করছে। খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায়, পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা দিয়ে ছেঁকে কুচো মাছ ধরছে। টেলিগ্রাফের তারে একটা কি পাখি বসে রয়েছে। নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে সাবেক বাসা ছিল। ২-৪ জন বন্ধুর সঙ্গে আলাপ আছে। তাদের কারুর বাড়ি যাবার ইচ্ছে নেই।
তবুও না গেলে রাতে থাকবেন কোথায় এই অভদ্রা বর্ষাকালে? খাবেনই বাকি, রমাপতির বাড়ি যাবেন? রমাপতি কুণ্ডুর বড় গোয়ালদারি দোকান ও রেস্টুরেন্ট, নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি, তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে, খুব বিক্রি। 4-5টা ছোকরা চা খাবার দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। শান্তি তাকে দেখে বললেন, এই যে দাদু, আসুন। দেশ থেকে? ভালো সব? ওরে, ভালো করে গরম জলে ধুয়ে 1 কাপ চা দে দাদুকে। আর কি খাবেন? একটা চপ দেবে? ভালো চপ আছে। না, টোস্ট দিক? তবে থাক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম দিতে হবে এক্ষুনি। আর একবার এরকম হয়েছিল, তাকে খাতির করছে ভেবে চপ, কাটলেট, ডিম যা নিয়ে আসে তাই খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বললে, 1 টাকা 13.5 আনা। আজ আর সে ভুল করবেন না, হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। শান্তিকে বললেন, তোমার বাবা ভালো? তোমার দাদু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, একবার যাব দেখা করতে। যান না, এখন বৈঠকখানাতেই বসে আছেন। ডাক্তারবাবু আছেন আর শশী কাকা আছেন। আচ্ছা আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল। ব্যবসাদারের চক্ষু লজ্জা নেই, সংসার বড় কঠিন জায়গা। তবুও রমাপতির বাড়িতে গেলেন। রমাপতি কুণ্ডু তার সমবয়সী, তাকে দেখে ভীষণ খুশি হলো। যত্ন করলে খুব। রাতে লুচি, তরকারি, মিষ্টি খাওয়ালে। ভালো গদি পাতা, নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিন তিনি শোবেন? তার আশ্রয়স্থল তো বৃক্ষতল। এরা না হয় আজ রাতেই খাতির করে আশ্রয় দিয়েছে। কেন অপরের অদৃষ্টে এত সুখ থাকে আর তার অদৃষ্টে এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন, তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি আমলা নাকি রোজ তেল মালিশ করে দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতে অজ্ঞান। সেটা হয়তো পয়সাওয়ালা বলে। রমাপতির নামে ব্যবসা, লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকতো তবে কি আর মেয়েটা অমন কথা বলতে সাহস করত? তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমনই জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড্ড ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন দৌড়ে এসে পথ আটকালে না? স্ত্রী কেন ছুটে এলো না? সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া, মায়া, স্নেহ, মমতা পৃথিবীতে নেই। রমাপতি কুণ্ডু লক্ষপতি, তাই আজ নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে। পুত্রবধূরা দুধের বাটি মুখে ধরে। যদি তার টাকা থাকতো তার আদরও ওই রকমই হতো। সকালে উঠেই রমাপতি কুণ্ডু বললেন, গঙ্গা স্নান করবেন না গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন, গঙ্গা স্নানটা করলে ভালো হতো। দুজনেই গঙ্গা স্নান করে এলেন। তারপর রমাপতির ছোট নাতনি তাদের দুজনের জন্য শ্বেত পাথরের রেকাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো আর সন্দেশ, রসগোল্লা ও চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে বললে, দাদু, আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেব না একটু দেরি হবে? অর্থাৎ এরা গন্ধবণিক, ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে। রাতে লুচি খেতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে। কেশব বললেন, আমি তো আজ চলে যাব দিদি। রমাপতি কুণ্ডু বললেন, সে কি কথা গাঙ্গুলি মশাই, আজ ওবেলা আপনাকে নিয়ে হরিসভায় ভগবত পাঠ শুনতে যাব, ঠিক করে রেখেছি আমি। রমাপতির নাতনি টুনিও বললে,
আজ যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুরুলি, তালের ক্ষীর করব। আপনি আজ চলে যাবেন? যেতে তো দিলাম। কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করে সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে? সারাদিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক। বড় সুন্দর বোঝাবার ও বর্ণনা করার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন শুধু বিপন্ন হয়ে সে কাতরে তাকে মৃত্যুকালে ডেকেছিল বলে। তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয়ই তাকে ঠেলে ফেলে দেবেন না দূরে, কিন্তু কোথায় কিভাবে জায়গা দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তারই ভাগ্যে এমন সব কেন হলো? আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না? আপনার আশীর্বাদে আমায় একটা চাকরি করে দিন না। কী রকম চাকরি? এই ধরুন, কারুর বাড়িতে থেকে ছেলে পড়ানো কি হাট বাজার করা? পাগল, আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে দাদা? কেন, চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে ভালো লাগছে না? তা হোক, বাড়িতে বসে ভগবানের নাম করুন। না, বোঝাতে পারলাম না। সব কথা বলা যায় না। কাল এখান থেকে চলে যেতেই হবে। রাতে আবার সেই লুচি, মাছ, দুধ। কি খাওয়া দাওয়া এ বাড়ির! কী সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো ও পাখা, কত সুখের আছে। কেমন খাওয়া দাওয়া! মুক্তকেশীকে মেয়েদের কি যত্নে তিনি রেখেছেন। চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছেন। এখন দেশে গিয়ে দুবেলা ধান সিদ্ধ করতে হয়, খাড় কেচে কাপড় পরতে হয়। থোড় আর এঁচোড়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় মাসে কদিন? হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কতকাল মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের। টুনি বলল, চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু, গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে। কেশব থাকতে চাইলেন না। তাতে দুঃখ ঘুচবে না, একটা চাকরি পেলেও হতো। এখানে সেজন্যই আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে চললেন। একটা নির্জন জায়গায় বসে কতক্ষণ ভাবলেন। জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর উপর হয়তো কোনো সময় অন্যায় কিছু করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে। এই কি জগতের নিয়ম? এ জগতে কেউ কি ভালোবাসার নেই? বিচার করার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হলো। একটা হোটেল থেকে কিছু খেলেন। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে। এই বর্ষায় থাকবেন কোথায়? রাতে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চের ওপর শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার কিছু আনা উচিত ছিল, আনা হয়নি। ভুল হয়ে গিয়েছে। ভুল ভুল, সব ভুল জীবনে। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সন্তান উৎপাদন করা ভুল, কারোর কাছে স্নেহ মমতা আশা করা ভুল, সবই ভুল জীবনে। জীবনটাই একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা, একটা মস্ত ফাঁকি। না, ওসব আর তিনি ভাববেন না। আজ তাহলে এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশ আসছে খুব তাড়াতাড়ি। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।